প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান। কেমন আছেন? জি, ভালো। আপনি কেমন আছেন? এই তো আছে ভাই। আজকে আমাদের পত্রিকার একটি লিড নিউজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্র সংস্কারে গঠিত যে সংস্কার কমিশনগুলো আছে, সেই কমিশনের কার্যক্রম নিয়ে একটা নিউজ হয়েছে এবং আমার কাছে মনে হয় যে বর্তমান সমসাময়িক সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নিউজ আজকে। কারণ আমরা জানি যে সংবিধান সহ ১১টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেগুলোর কি কার্যক্রম বা আসলে কতদূর তারা এগোচ্ছে এই জিনিসগুলো আপনার নিউজেও মনে হয় উঠে এসেছে। তো আসলে এখানে কতগুলো কমিশন কাজ করছে এবং তাদের কার্যক্রমটা আসলে কি দেখছেন? অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনার এ পর্যন্ত অক্টোবরের শুরুতে প্রথমে ৬টি কমিশন গঠন করা হয়। তারপরে নভেম্বরের শেষের দিকে আরো ৫টি কমিশন গঠন করা হয়। এই কমিশনগুলোকে ৩ মাস করে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তারা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশমালা পেশ করবে। ইতিমধ্যে কমিশনগুলো যেগুলো অক্টোবরের শুরুতে গঠন করা হয়েছে, তারা অনেক যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে বৈঠক করেছে, অংশীজনের সাথে বৈঠক করেছে। একই সাথে হলো গিয়ে অনলাইনে ইমেইলের মাধ্যমে গ্রুপ খুলে তারা মতামত চেয়েছে। সাধারণ জনগণের কাছ থেকে অনেক মতামত পেয়েছে। সেই মতামতগুলো এবং বর্তমানে বাংলাদেশের যে আইনগুলো আছে তার সাথে পর্যালোচনা করে, দেশি বিদেশি আইনের সাথে পর্যালোচনা করে তারা একটা সুপারিশমালা প্রস্তুত করার প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা শেষ পর্যায়ে আমরা জানি। জি। আগামী জানুয়ারির প্রথমার্ধেই, ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যেই প্রাথমিকভাবে গঠিত ৬টি কমিশনের প্রধানরা তাদের সুপারিশগুলো সুপারিশমালাগুলো জমা অন্তর্বর্তী দেবে। সরকারের কাছে জমা দেবে। জমা দিবে। আসলে সুপারিশগুলোতে কি, কি আছে? মানে কি, কি ধরনের সুপারিশ জমা পড়েছে বা পড়বে এরকম কি মনে হয়? উম, যেমন এখানে আপনি স্পেসিফিক ভাবে যদি ধরে, ধরে বলেন যেমন সংবিধান বা অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য নির্বাচন কমিশন। আপনি নির্বাচন কমিশনের বিষয়ে বেশ বিজ্ঞ আমি যতদূর জানি এবং নির্বাচন কমিশন বিট করেন। জি। এই সুপারিশমালাগুলো আসলে কি ধরনের হতে পারে? যদি আমরা একটু সংবিধান সংস্কার কমিশন থেকেই শুরু করি, এই কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, তারা সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার ব্যাপারে একটা সুপারিশ তারা পেয়েছে, সেই জিনিসটা নিয়ে কাজ করছে। এই সুপারিশটা তারা সরকারের কাছে রাখবে। একই সাথে আনুপাতিক ভোটের বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে। জি। কয়েকটি রাজনৈতিক দলের দাবি আছে, সেখানে তারা কাজ করছে যতটুকু আমরা শুনেছি তাদের পক্ষ থেকে। একই সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী কত মেয়াদে থাকবেন এটার কোনো নির্দিষ্ট নাই। অনেক দেশে এটা আছে। সে বিষয়ে তারা ২ টার্ম যাতে পরপর একজন প্রধানমন্ত্রী থাকতে পারেন। পাশাপাশি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার দলের প্রধান হতে পারবেন না। জি। এই প্রস্তাবগুলো তারা সরকারের কাছে রাখবে। এটা হলো সংবিধানের। নির্বাচন কমিশনের সুপারিশমালার মধ্যে নির্বাচন কমিশন গঠনের আইন সম্পর্কে তারা সুপারিশ করবেন। একই সাথে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন যেন তত্ত্বাবধায়ক সরকারটা থাকে, সে বিষয়ে তারা বলছেন। পাশাপাশি আরপিওতে কিছু সংশোধনের ব্যাপারেও তারা বলতেছেন। আর যে জিনিসটা আপনি বললেন জনপ্রশাসনের বিষয়টাতে, জি। সেটা নিয়ে কাজ করছে। একটা সংকটও তৈরি হয়েছে। জনপ্রশাসনের এই সংস্কার কমিশনের পক্ষ থেকে ২টি ক্যাডারকে ২টি ক্যাডারকে বিলুপ্তি করার জন্য তারা একটা সুপারিশ করতে যাচ্ছে। এটা শুনেই হলো গিয়ে ক্যাডার প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তারা স্বাস্থ্য এবং শিক্ষা এই ২টি ক্যাডারকে একীভূত করার জন্য আ সুপারিশ করবে। এই তথ্যের মধ্যে ইতিমধ্যে সেই সংশ্লিষ্ট ক্যাডারের যারা আ বর্তমানে নিয়োগপ্রাপ্ত আছেন তারা এটার বিরোধিতা করে আসছেন। একই সাথে যদি আজকের বিষয়ে আমি একটু যুক্ত করতে চাই। জি। আজকে একটা ঘটনা ঘটেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন, তার পদত্যাগ দাবি করেছেন অ্যাডমিন ক্যাডারের যে সংগঠন জি, আছে। আমার প্রশ্ন এটা একটা হ্যাঁ, ছিল যে আসলে আল্টিমেটাম দিয়েছে তারা। হ্যাঁ, আজকে আসলে এই আলোচনার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চেয়ারম্যানের পদত্যাগ মানে চেয়ারম্যানের চাচ্ছে তারা। পদত্যাগ, রাইট। আসলে ঘটনাটা কি? তারা পদত্যাগ চাওয়ার জন্য যেটা প্রধান যুক্তি হিসেবে দাঁড় করেছেন, অ্যাডমিন ক্যাডারে দেখা গেল উপসচিব পদের একটা পদায়নের ক্ষেত্রে আ সুপারিশ করা হচ্ছে যে এই পদে যদি উপসচিব পদে পদোন্নতি পেতে গেলে পরীক্ষা দিতে হবে জি। আলাদা করে। সেইটা একটা বিষয়। এটা হলো গিয়ে যারা অ্যাডমিন ক্যাডারে আছেন তারা সেটা চাচ্ছেন না।
আর একটা সংকট সেখানে তারা দেখাচ্ছেন, সংকট না, ঠিক আপত্তি বলা যায় এটাকে। এখন বর্তমানে উপসচিব, অন্যান্য যে ক্যাডার আছে সেই ক্যাডারের লোকজন থেকে 25% উপসচিব বানানো হয়, বাকিটা 75% হলো অ্যাডমিন ক্যাডার থেকে হয়ে থাকে। জি এখানে ওই যেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা এখানে বলছেন যে 50% আদার্স ক্যাডার, 50% হলো অ্যাডমিন ক্যাডার। জি কিন্তু এই বিষয়ে অ্যাডমিন ক্যাডারের একটা আপত্তি দেখা দিয়েছে, মানে তারা আপত্তি তুলেছেন। সেই আপত্তির জায়গা থেকে তারা একদম সংস্কার কমিশনের যিনি প্রধান চেয়ারম্যান চেয়ারম্যান তার পদত্যাগ তার দাবি করেছেন। পদত্যাগ দাবিতে 48 ঘন্টা তারা অলরেডি একটা আলটিমেটাম জি দিয়েছেন। ধন্যবাদ। আমি একটি শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে সংস্কার কমিশনগুলো গঠিত হলো, তারপর সংস্কার কমিশনের যে প্রস্তাবনা বা সুপারিশ যাই বলো না কেন, এগুলো জমা দিবে বা অনেকে দিচ্ছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা কি মানে পূর্ণ হবে, বা আসলে জনগণ যেটা চায় সেই জিনিসগুলো কি উঠে আসবে? আপনার কি মনে হয়? আসলে এখানে এটা তো বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। আহ, মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা বলছেন, সেইখানে সংস্কার করতে গেলে সংবিধানের কিছু সংস্কারের বিষয়ে বলা হচ্ছে। এগুলো করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের রাজনৈতিক দলের একটা ঐক্যমতের প্রয়োজন আছে। সেখানে একই সাথে সংবিধান সংশোধন করতে গেলে আপনার সংসদের প্রয়োজন আছে। দেশে বর্তমানে কোনো সংসদ নেই, এবং রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত পোষণ করবে কিনা সেখানেও আর কি দ্বিমত দেখা দিয়েছে। সবাই এ বিষয়ে ঐক্যমত পোষণের ব্যাপারে আহ, এক একজনের এক একটা মত আমরা মত। শুনতে পাচ্ছি, তাই না? সো এই সংস্কারমালা যদি জমাও দেওয়া হয়, সেটা নিয়ে এই জানুয়ারির পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টির সাথে আবার তারা পর্যালোচনায় বসবে। যদি ঐক্যমত হয় তখনই বাস্তবায়ন করতে পারবে, এবং সেটা পাশ করার জন্য কিন্তু আরেকটা সংসদ দরকার হবে। তারা সুপারিশগুলো রেখে যেতে জি পারে। আমি একটু এর সাথে যুক্ত করতে চাই যে এই সংস্কার সুপারিশমালার মধ্যেও কিছু অসন্তোষ আছে, যে জিনিসটা খুব একটা প্রকাশ পায় না। আপনাকে উদাহরণ হিসেবে যদি বলি, আমি দুর্নীতি দমন কমিশন সংস্কার জন্য একটা যে কমিশন গঠন করা হয়েছে, আহ, দেশে দুর্নীতি দমন কমিশনের প্রধান সর্বশেষ জুলাইয়ের পর, অগস্ট অভ্যুত্থানের পরে যে পদত্যাগ করেছে, এরপরে 40-42 দিনের মতো দুর্নীতি দমন কমিশনে কোনো কমিশনার ছিল না, তারা পদত্যাগ করার পরে। জি ওই সময়ে ওই সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা কিছু কমিশনার নিয়োগের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হবে, সেই সুপারিশের আলোকে যেন নতুন দুর্নীতি দমন কমিশন নিয়োগ করা হয়। কিন্তু সেটা না করে সেই আগের নিয়মই করা হয়েছে। এখানে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছে, এ নিয়ে কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। জি একই ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন সংস্কারের পক্ষ থেকেও। সেখানে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে, তারা নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে একটা সুপারিশ করবেন। কিন্তু সেই সংস্কার কার্যক্রম চলমানের মধ্যেই আগের আইনেই আপনার নতুন কমিশন গঠন করা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে। জি সো এই সুপারিশমালা তারা পেশ করলে তারপরে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই হয়তোবা বাস্তবায়ন করা বাস্তবায়ন সম্ভব হবে। হতে পারে। ধন্যবাদ আসাদুর রহমান আপনাকে। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা চাই যে প্রশ্ন বা দ্বিমত থাকবেই। কিন্তু আ আ আমরা চাই যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অবশ্যই আপনি পূরণ হোক, এবং সংস্কারমালা বলেন, সুপারিশমালা বলেন, বা আ উম যাই প্রস্তাবনা যাই বলেন না কেন, আমরা চাই বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়। আমার মনে হয় যে আপনিও আমার সাথে একমত হবেন। প্রিয় দর্শক, আমরা আজকে এ পর্যন্তই ছিলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে যেসব সংস্কার কমিশনগুলো মানে কার্যক্রম করছে বা সংস্কার কমিশন কাজ করছে, সেগুলোর আসলে বর্তমান কি অবস্থা বা কতদূর আ কি অবস্থা, সেগুলো নিয়েই আমরা কথা বলছিলাম দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আসাদুর রহমানের সাথে। আমরা আগামীকাল আবারও কোনো একটি টপিক নিয়ে, কোনো একটি হার্ড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।